দেখতে দেখতে ঘড়ির কাঁটা সকাল ৯টা থেকে ১১টার ঘরে পৌঁছে গেছে। কথা বলা, এ কাজ ও কাজে সময় যে কখন পেরিয়ে যায় যেন টেরই পাওয়া যায় না। সকাল সকাল মার্কেটে যাবে জন্য সবাই রেডি হচ্ছে। যায় সুন্দর মতো রেডি হয়ে বসে আছে আফরাজের রুমের বিছানায়। পরনে ঢিলেঢালা কালো বোরখা, হিজাব, সাথে মুখে মাস্ক। মারিয়া নিজেও সম্পূর্ণ পর্দা করে এখন মেয়েকে রেডি করাতে ব্যস্ত হয়ে পড়েছে। আফরোজাকে জামা পরিয়ে চেষ্টা করছে রেডিমেড হিজাবটা পরানোর, কিন্তু সে চঞ্চল হয়ে এদিকে ওদিকে ছোটাছুটি করছে। তাই দেখে মারিয়া ছোট্ট ধমক দিয়ে বলল, রোজা, এত নড়ো না তো, চুপচাপ দাঁড়াও এখানে। রোজা মার রেগে গেছে দেখে এবার সোজা হয়ে দাঁড়িয়ে গেল। মারিয়া হিজাবটা ঠিক করে দিতেই রোজা আদো আদো গলায় প্রশ্ন করল, আমরা কোথায় যাবো? কেন যাবো? আমরা শপিং করতে যাব, তোমাকেও সুন্দর ড্রেস কিনে দিব শান্তমি হয়ে থাকলে। আচ্ছা। এখন যাও, দেখো তোমার দিদুনরা বের হয়েছে কিনা। রোজা দেখলো তার হিজাব পরা শেষ। সে দৌড়ে বের হয়ে গেল রুম থেকে। পেছন থেকে তাকে দেখতে একটা পুতুলের মতো লাগছে। হিজাবটা শরীরের অর্ধেক জুড়ে ঢেকে দিয়েছে। আদুরে লাগছে বেশ। রোজা বের হতেই জায়া বিছানা থেকে উঠে বলল, হয়েছে না তোমার? চলো চলো বের হই, এখন কত দেরি হলো। এই না, তুমি বের হতেই চাইছিলে না আর এখন আমাকে তাড়া দিচ্ছ? ভালোই তো। মুস্কি হেসে বলল মারিয়া। জায়া আহাম্মক হয়ে তাকিয়ে থাকলে মারিয়া নিজের ঘাড় ব্যাগটা নিয়ে বের হলো দুজনেই। ড্রয়িং রুমে এসে দেখলো এজিয়া, কল্পনা খান যাই বের হয়েছে। একসাথেই বাড়ি থেকে বের হলো তারা। মরিয়ম বেগমকে যেতে বললে তিনি সোজা না করে দিয়েছেন। এই বয়সে তার মার্কেটে যেতে ইচ্ছা করছে না, সে বাড়িতেই থাকবে। অগাছালো ঘরে এলোমেলো হয়ে বিছানার মধ্যখানে কোনো প্রকার বালিশ ছাড়া পড়ে আছে নিলয়। ভোরে যে পোশাকে বাড়িতে ফিরেছে সেই পোশাকেই কোনো রকমে চিত হয়ে পড়েছে বিছানায়। পায়ের জুতা পর্যন্ত খোলার তাল পায়নি সে। অমনভাবেই ঘুমিয়ে পড়েছিল, বলা চলে মাতাল হয়ে পড়েছিল। আপাতত ঘুম থেকে জাগ না পেয়ে চোখ পিটপিট করছে সে। নিজের মাথার আশেপাশে হাতড়ে খোঁজার চেষ্টা করছে কিছু একটা। তার পুরো ঘরটি যেন এক বিভীষিকা, এক এলোমেলো অজাগ্রত লণ্ডভণ্ড প্রায়। কোন কাপড় কথায় পড়ে রয়েছে, কোন জিনিস কথায় ছড়িয়ে ছিটিয়ে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। সব কিছু অগোছালো, বিশৃঙ্খল, যেন এখানে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বাস করে না। জানালার পর্দা ভেদ করে সূর্যের আলো প্রবেশ করছে আবছা। নিলয় নিজের চারপাশে ফোন হাতে, সেটা পেতেই চোখের সামনে ধরল 11টা 10 বাজে। সময় দেখে মনে হলো আর একটু ঘুমালে মন্দ হয় না। এমনিও তার কোনো কাজ বাজ নেই, যেমন ভাবনা তেমন কাজ। আবারও ঘুমানোর জন্য চোখ বন্ধ করে নিলে হঠাৎই কি মনে করে আবার চোখ খুলল। চোখে হাত ঘষে বালিশে মাথা রাখলো সে। ফোনটা নিয়ে মুখের সামনে ধরে বেশ কিছু সময় স্ক্রল করার পর হঠাৎ যেন তার চোখ আটকে গেল। এবারে উঠে বসলো সে। বালিশে হেলান দিয়ে ফোনে আরো ভালো করে মনোযোগী হলো। ফোনের স্ক্রিনে দেখা যাচ্ছে খানবাড়ির গেটের বাহিরের দৃশ্য। হাসলো নিলয়। সে যে সর্বক্ষণ নজর রেখেছে সে বাড়িতে, যেখানে তার জায়া আছে, লোক লাগিয়েছে যেন কখন কোথায় যায় সেটা জানতে পারে। নিলয় দৃশ্যটা দেখে চটজলদি উঠে পড়ল বিছানা থেকে। মুখে এক অন্যরকম চমক খেলে গেল তার। সে উঠে নিজের অবস্থা দেখে নিজেই নাক মুখ কুঁচকে নিল। গা থেকে কেমন মদের গন্ধ আসছে। গোসল না দিলেই নয়। হাত থেকে ফোনটা বিছানার উপরে ঠাস করে রেখে পা থেকে জুতা খুলে জলদি জলদি একটা তোয়ালা নিয়ে ছুটল গোসলের জন্য। প্রায় 15 মিনিট গোসল শেষ করে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। পরনে শুধু তোয়ালে পরে বের হয়েছে। এখন একদম ফ্রেশ লাগছে তাকে। সে নিজেই নিজের আয়নায় নিজেকে দেখে বলল, বাহ, কি হ্যান্ডসাম লাগছে তোকে নিলয়, পুরাই জোস। কথাটা বলেই মাথার ভেজা চুলগুলো ঝাড়তে ঝাড়তে আলমারির কাছে যেয়ে পছন্দ মতো পোশাক বাছতে লাগলো। মুখে গুনগুন করে উচ্চারণ করলো, আরে আমার লালে লাল, কালের কালো জ্যাকেট ট্যাকেট জামা কাপড় সব কোথায় গেল তোমরা? তোমাদের মালিক খুঁজে তোমাদের, এসো বেরিয়ে এসো। নিজে একা একাই আরও কিছু বিড়বিড় করতে করতে রেডি হলো নিলয়। জামা কাপড় বের করে বিছানায় রেখে ভেজা চুলগুলো আগে হেয়ার ড্রায়ারের সাহায্যে শুকিয়ে জেল দিয়ে খুব সুন্দর করে সহজেই সেট করে নিল। তারপর জিন্স প্যান্টের সাথে কালো রঙা
ঢিলে ঢেলা শার্ট, তার উপর এক লাল রঙের জ্যাকেট পরিধান করে নিল। অবশেষে আরেকবার নিজেকে আয়নায় দেখে ফোনটা বিছানা থেকে তুলে বের হতে যাবে, এরই মধ্যে সে দরজার কাছাকাছি গেলে কেউ একজন হঠাৎ দরজায় নক করে ভেতরে ঢুকে আসলো। দুজনেই মুখোমুখি হলে সামনের মানুষটি গম্ভীর কণ্ঠে বলল, কোথাও যাওয়া হচ্ছে বুঝি? ইয়েস ড্যাড, আমি অবশ্যই ঘরের চোরের মতন বসে থাকার মানুষ না। আই নো মাই সন, বাট তুমি যা করছো জানো নিশ্চয়। বাসায় পুলিশ আসছিল, সবাই এখন জানে তুমি এদেশেই নেই। অনেক কষ্টে আমি ম্যানেজ দিয়েছি সব। হেসে উঠল নিলয়। দরজা থেকে ফিরে এসে বিছানার দু হাতে ভর দিয়ে পেছনের দিকে হেলে বসে বলল, সে তো তুমি সবসময় করো, আর নতুন কি? কিন্তু তুমি যে এবার নতুন কিছু করছো বেটা, তুমি এক উদ্দেশ্য নিয়ে কাজ করলেও পরে এটা তুমি কি করলে? কি করেছি? গা ছাড়া ভাব নিয়ে বলল নিলয়। হয়তো এবার বিরক্ত হলো মিস্টার মণ্ডল, তবুও মুখে মেকি হাসি রেখে বলল, কি করছো জানো না? এটা কি করার কথা ছিল? কোন কাজ থেকে কোন কাজ করছো? হঠাৎ প্ল্যান করা সব এভাবে নষ্ট করলে কেন? নিলয় নিজের দৃষ্টি এদিকে ওদিকে ঘুরিয়ে কোনো রকম মারপ্যাচ ছাড়াই বলল, আমি ওকে বিয়ে করতে চাই ড্যাড। অবাক হলেন মিস্টার মণ্ডল। কিছুক্ষণ ভ্রু কুঁচকে ছেলের কথা বোঝার চেষ্টা করে উত্তেজিত হয়ে বললেন, হোয়াট? কি বললে তুমি? এত অবাক হচ্ছ কেন? তুমি যখন আমার মায়ের মৃত্যুর 2 দিনের মাথায় একটা 10 বছর ছেলেকে না জানিয়ে বিয়ে করে এনেছিলে, তখন কি আমি কোনো কৈফিয়ত চেয়েছি? তুমি আমাকে বিয়ে করার আগে বলেছিলে কিছু? সেখানে আমি যে তোমাকে জানাচ্ছি, এটা তোমার ভাগ্য। আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই, ব্যাস। আর ইউ ম্যাড? তুমি কি পাগল হয়ে গেছো? কি যা তা বলছো? তুমি যা বলো না কেন, এটা পসিবল নয়। তুমি কি করতে গিয়েছিলে আর কি দেখে এসেছো? হ্যাঁ, তুমি তোমার ড্যাডের কথা অমান্য করছো। লিসেন মাই সন, আমি তোমাকে ওর থেকে আরও সুন্দর মেয়ে এনে দেব। তোমার কোনো কাজে আজ অবধি বাধা দিয়েছে আমি? দেইনি তো। তোমার যা মন করেছো। এখন নিজের কাছে ফোকাস করো। নিলয় কপালে বিরক্তর ভাঁজ এনে দাঁড়িয়ে গেল। বাপের সামনে টান টান হয়ে দাঁড়িয়ে চোখে চোখ রেখে স্পষ্ট বলল, এত শত বুঝি না ড্যাড, আমার ওই মেয়েকে লাগবে, আমি ওকে বিয়ে করতে চাই, ব্যাস। চোখ মুখ শক্ত হয়ে গেল মিস্টার মণ্ডলের। তিনি নিজের হাত নিলয়ের ডান কাঁধে রেখে কঠিন গলায় বললেন, তোমার খানবাড়ির মেয়েকে লাগবে? আচ্ছা মানলাম লাগবে, কিন্তু আমাকে একটা কথা বলো, তোমাকে সে বিয়ে করবে কেন? কি আছে তোমার মধ্যে? একটা অবাধ্য ক্যারেক্টারলেস, সে সর্বক্ষণ মাথা লয়ে থাকে, মেয়েদের নেশায় মত্ত উম্মাদ, তাকে বিয়ে করবে কেন? নিজের জন্মদাতা পিতার মুখে নিজের সম্বন্ধে এমন কথা শুনে রাগ হতে লাগলো নিলয়ের। হাতের মুঠো শক্ত করে আছে সে, চোখ মুখ কঠিন। মিস্টার মণ্ডলের কথা শেষ হতেই নিলয় কয়েক কদম সরে আসলো আলগোছে। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে ইতিমধ্যে। সে বুঝতে পারছে না এই মুহূর্তে কি বলে উত্তর দিবে। অস্থিরতায় এক হাত কোমরে রেখে অন্য হাত মাথার চুলে গলিয়ে দিল। গোছানো চুলগুলো এলোমেলো করে দৃষ্টি করতে লাগলো ব্যস্ত। সে এমন হয়েছে সেটা এখন কি তার দোষ? চেয়েও যেন নিজের মনের কথা ওগরাতে পারছে না নিলয়। তার মুখে কেমন এক গায়ে ছাড়া ভাবের হাসি আসলো। মিস্টার মণ্ডল স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। নিলয় উত্তেজিত হয়ে এদিকে ওদিকে তাকাতেই নজরে আসলো বিছানার সাইডের ছোট্ট বেড সাইড টেবিলের চিপায় দুটো হকি স্টিক। সে কিছু না ভেবেই সেটা হাতে তুলে নিয়ে পরপর দুটো বাড়ি দিল টেবিলটায়। মিস্টার মণ্ডল ভয় পেয়ে এগিয়ে এসে ওকে আটকানোর চেষ্টা করে বলে, কি করছো তুমি? থামো থামো বলছি। হাত ঝাড়া দেয় নিলয়। রাগে তার মাথা কাজ করছে না। হঠাৎ এমন কথা, তাও মিস্টার মণ্ডলের মুখ থেকে শুনে। সে ঘরের জিনিসপত্র প্রতিটি লণ্ডভণ্ড করতে করতে জোর গলায় বলল, এখন সব দোষ আমার? আমি ক্যারেক্টারলেস, মাতাল, উন্মাদ, আমাকে বিয়ে করবে কে? এখন বলছে এই কথাগুলো? আমি ছোট থেকে এমন ছিলাম? রাগে ঘরের ভেতর যেন ছোটখাটো ভূমিকম্প তুলে ফেলেছে নিলয়। আমাকে একটু একটু করে তোমরা বানিয়েছো এমন। তোমরা চিকিৎসাবিহীন আমার মা মরে গেলে কিছু করেছিলে তুমি? উল্টো আমার মা মরলে 7 দিনই পার হতে না হতে আরেকটা বিয়ে করে আনলে। ছেলে যে একটা ছিল সেদিকে নজর দিয়েছিলে। মাসে মাসে হাতে হাতে শুধু গাদা গাদা টাকা ধরিয়ে দায়িত্ব থেকে মুক্তি পেতে চেয়েছিলে। ছেলে কি করলো না করলো, ছেলে কোন পথে গেল, সেদিকে কখনো খেয়াল করেছো? উল্টো ছেলে কাউকে অন্যায়ভাবে আঘাত করে আসলে বাহবা দিতে। কখনো শাসন না করে আরও কি করলে, নিজের সব অসৎ কাজও ছেলেকে দিয়ে করাতে লাগলে। খুন খারাপি মারামারি কি না করেছি তোমার চোখের সামনে? আর তুমি আজ বলছো আমার মতন ছেলে? তাহলে আগে ঠিক করনি কেন? ধীরে ধীরে এমন মাতাল উন্মাদ এমনি এমনি হয়েছি। তুমি কি করেছিলে? তুমি তুমি
একের পর এক কথা শরীরের জোর লাগিয়ে প্রতিটি আসবাবপত্রে আঘাত করতে করতে নিলয় যেন নিস্তেজ হয়ে গেছে। সে হকি স্টিকটা এবার আয়নায় ছুঁড়ে মেরে বিছানায় বসে পড়ল। মুহূর্তেই আয়নাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। জোরে জোরে শ্বাস কার্য চালাচ্ছে সে। হাত পা কাঁপছে অসম্ভব রকমের। সে গায়ের জ্যাকেটটাও একবার খুলে ছুঁড়ে ফেললো মেঝেতে। নিজের ভেতর প্রচণ্ড রাগ হচ্ছে তার। সব রাগ যেন মাথায় চড়ে বসেছে। কিছুতেই কিছু করতে আর বলতে পারছে না। এরই মধ্যে তার সৎ মা ছুটে আসলে সেও আচানক এমন অবস্থা দেখে অবাক হয়েছে। মিস্টার মণ্ডলকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এ কি অবস্থা ঘরের? কি হয়েছে? সে তালমাটাল হয়ে নিলয়ের কাছে যেয়ে ওকে ধরতে নিলে নিলয় তাকেও ধরতে দিল না। উল্টো মেজাজের সাথে কিছুটা হাঁপাতে হাঁপাতে বলল, সরো, তুমি আর কাটা গায়ে নুনের ছিটা দিতে এসো না। মায়ের থেকে মাসির দরদ বেশি, এটা আমার একদম পছন্দ হয়। ছ্যাঃ। নিলয় বিধ্বস্ত অবস্থায় বেরিয়ে গেল আর একটা কথা না বলে। তার মনের ভেতর হয়তো আরো হাজারো কথা জমা ছিল যা সে আর বলতে চাইছিল না। মার্কেটে ঘোরাঘুরি করছে জায়েরা সবাই। এখন ভিড় প্রায় কম, তাই আগেই কেনাকাটা শুরু না করে আগে আগে দেখে নিচ্ছে সব কিছু ঘুরে ঘুরে। আফরোজার হাতে একটা চকলেট ধরিয়ে দিয়েছে, সে তাই নিয়ে জায়ার হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটছে। কল্পকে ফোন দেওয়া হলে সে জানিয়েছে আসছে, হয়তো কিছুক্ষণের মধ্যে এসেও যাবে। এই সায়া, চলো এখন ওইদিকে যাই। তোমার লেহেঙ্গা শাড়ি দেখতে থাকি আপাতত। আরে আগে না হয় জুয়েলারি দেখি, জুয়েলারিও তো কিনতে হবে তো নাকি? আরে মা, আগে ড্রেস কিনে তার সাথে ম্যাচিং করে জুয়েলারি কিনবো পরে। আগে ড্রেস দেখি তো, চলো। হ্যাঁ, মারিয়া ঠিকই বলছে। চলো আগে ড্রেস দেখি, তারপর না হয় জুয়েলারি। কেমন যেন তাড়াহুড়া লাগছে সব। মনে হচ্ছে বিয়ের জন্য আরও সময় পেলে ভালো হতো। একদিনে কি মার্কেট শেষ হয়? আসলে কিন্তু কি আর করার, আমরা না হয় একদিনে শেষ করব সব। চলো চলো শুরু করি, কত কিছু কেনাকাটা করার আছে। না হলে কল্প এসে বলবে এখনো কিছুই কিনি নাই কেন। মাম্মা, দাদু। কল্পের নাম নিতে না নিতেই রোজার কথায় সবাই সামনে দেখলো কল্প আসছে। রোজা জায়ার হাত ছেড়ে দৌড়ে গেল কল্পের কাছে। কল্প রোজাকে দেখেই ওকে ধরে সবার কাছে এসে বলল, কি ব্যাপার, সবে এখনো কিছু করনি দেখছে? আমাকে তো সেই কখন ফোন করেছ। এই তো এখন শুরু করব, তুমিই তো আসতে লেট করলে। তোমাকে ছাড়া কি আজকের কেনাকাটা হয় বলো? মারিয়ার কথা শুনে ভ্রু কুঁচকে নিল কল্প। আর চোখে একবার জায়াকে দেখলো। সে মারিয়ার পেছনে চুপচাপ দাঁড়িয়ে আছে। সবাই মিলে এবার সামনে এগিয়ে গেলে কল্প রোজাকে নিয়ে জায়ার কাছে যেয়ে আস্তে করে বলল, মুখটা এমন চুপসে রেখেছিস কেন? জায়া তৎক্ষণাৎ কল্পের দিকে তাকিয়ে বলল, পরে আছি মাস্ক আর তুমি মুখ দেখে ফেললে? হাউ ফানি। আর কিছু ছিল না বলার জন্য? তোর চোখই বলে দিচ্ছে। তো তোমাকে আমার চোখ দেখতে কে বলেছে? কল্প খান কারো থেকে পারমিশন নিয়ে কিছু করে না স্যার। সেখানে হবু ওয়াইফ, কেনাকাটা করার ইচ্ছা না থাকলে আসছিস কেন? শুধু শুধু টাকা নষ্ট। কেন, তোমার টাকার অভাব পড়েছে নাকি? হেসে ফেললো কল্প, বলল, সিরিয়াসলি, তুই চাইলে ইচ্ছে মতো যতক্ষণ মন ভরে ততক্ষণ অবধি কেনাকাটা করতে পারিস। তোর যা মন চায় কেউ না করবে না, পরেরটা আমার ব্যাপার। জায়া মুখ ভেঙচি দিয়ে গেল সেখান থেকে। কল্প মৃদু হাসলো। সে নিজেও যেতে নিবে এমন সময় তার ফোনে একটা ফোন আসতেই সে খানিক নিচু হয়ে রোজাকে বলল, মাম্মা, তুমি একটু দাদু পিতাতে দাও তো, দাদু একটু নাচবে। রোজা দৌড়ে জায়ার হাত ধরলে কল্প ফোনের স্ক্রিনে নাম দেখে ফোনটা রিসিভ করে নিল, বলল, হ্যাঁ বল, কি খবর? ওস্তাদ, আমনেরে একখান ভালো খবর দেওয়ার লাগে ফোন দিছি, খবর খান দেই। কথা কোথাকার, তুই ফোন দিয়ে আমার পারমিশন চাইছিস? খবর দিবি কিনা? ওস্তাদ, পারমিশন দেওয়া লাগবে না, আপনি তো বইলা দিয়েছেন পারো, আমি না বললে কিছুই করবি না, বলেন নাই? তোর আজের পেছাল রাখ। ফোন যে কারণে দিছিস তাই বল। বলি, আমি তো হেরে নিজের বাড়ি থেকেই বাহির হইতে দেখলাম। এই মশাই তো বাইক লইয়া উইরা গেল। এখন আমিও উড়তাছি পিছন পিছন, ওই যাকে বলে প্লেনের পিছনে পিঁপড়ে উড়া। কল্প কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা, ওকে ফলো করতে থাক, আমি ফ্রি হলে কল ব্যাক করছি।
বলেই খট করে ফোন কেটে দিল কল্প। ফোনের স্ক্রিনে তাকিয়ে ঠোঁট গোল করে লম্বা শ্বাস ছেড়ে নিজেকে শান্ত করলো আগে। তার মাথায় চলছে অনেক কিছু, কিন্তু আপাতত সেসব ঘাটতে চাইছে না। সে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক রেখেই সামনের দিকের শোরুমের ভেতরে এগিয়ে গেল স্বাভাবিকভাবেই। আপাতত এদিকে মা চাচিদের সঙ্গ দেওয়া যাক, পরে দেখবে ব্যাপারটা। সে ভেতরে এগিয়ে দেখলো জায়ার সামনে কতগুলো ভিন্ন ভিন্ন কালারের নানান ডিজাইন লেহেঙ্গা শাড়ি বের করে মেলে রাখা হয়েছে। একজন মহিলা কর্মী খুব সুন্দর করে প্রতিটা পোশাক দেখাচ্ছে, নানান বর্ণনা দিচ্ছে বিনয়ের সাথে। জায়া নীরব দর্শকের মতো দেখছে সব। তার এসবে অত আগ্রহ নেই। নিজের পছন্দ খুবই কমই আছে জায়ার। সে মনে করে তার পছন্দ অত ভালো না, তাই সব মারিয়ার উপর ছেড়ে দিয়েছে বলা চলে। মারিয়া, কল্পনা খান তারা পোশাকগুলো খুব ভালো মতোই দেখছে ধরে ধরে। প্রতিটা ডিজাইন কালার নিখুঁতভাবে পরখ করছে, সবই দেখছে। আফরোজা জায়ার সাথে বসে আছে চুপচাপ। শোরুমটা বেশ বড়। শাড়ি লেহেঙ্গার সাথে আরও নানান ডিজাইনার পোশাক দেখা যাচ্ছে। সবই সুন্দর মতো ভাগ ভাগ করে রাখা, নজর কাড়ার মতো। এক এক পাশে এক এক পোশাক সাজিয়ে রাখা। কথাও আবার সিম্পল হিসেবে কিছু শাড়ি লেহেঙ্গা ড্রেস ঝুলিয়ে রাখা। কল্পের মনে হলো এখানে মেয়েদের প্রায় সব ধরনেরই ডিজাইনের পোশাক আছে বলে মনে হচ্ছে কল্পের। কল্প যে চার পাঁচটায় চোখ বুলিয়ে এক পাশে স্থির হয়ে দাঁড়ালে একজন মেয়েকর্মী এসে বিনয়ের সাথে বলল, স্যার, আপনি চাইলে বসতে পারেন, এখানে বসার ব্যবস্থা করা আছে, কিংবা আপনি ম্যামদের সাথেও বসতে পারেন। এরই মধ্যে মারিয়ার ডাক আসলো কল্পের জন্য। সে সেদিকে এগিয়ে গেলে মারিয়া এজিয়া ও কল্পনা খানের দিকে তাকালো। লেহেঙ্গা শাড়ি জায়া মারিয়ার হাতে দিয়ে আরও অন্যান্য কিছু শাড়ি জামা কাপড় দেখতে ব্যস্ত। কল্পের ফুপু এবং তাদের মেয়েদের জন্য উপহার স্বরূপ কিছু জামা কাপড় নেবেন এখান থেকেই। তারপর ছেলেদের জন্য তো আলাদাই আছে। সব হঠাৎ হয়ে যাচ্ছে যে তারা কিছু বুঝে উঠতে পারছে না। মারিয়া তাদেরকে দেখে নিচু গলায় উৎসাহ নিয়ে কল্পকে বলল, এই কল্প, দেখো না তুমিও, তোমার হবু বইয়ের তো কোনো পছন্দ নাই, সেটা না হয় তুমিই করো তোমার বইয়ের হয়ে। এমন কথায় কল্প সেরকম কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে জায়ার দিকে তাকালো একবার, যেন সে জানতো এমন কিছুই হবে মারিয়ার ডাকার উদ্দেশ্য। ওইদিকে জায়ার কানে মারিয়ার কথা গেলে সে হা হয়ে কল্পের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। জায়া মুহূর্তেই নিজের চোখ সরিয়ে নিল, কিছু বলল না। কিছুটা লজ্জা পেয়েছে সে, যা তার অস্থির চোখে স্পষ্ট জানান দিল অস্বাভাবিক অস্বস্তি হচ্ছে। মনে হলো মনের গহীনে কোনো অজানা অনুভূতি এসে হানা দিল। সে চোখ লুকিয়ে নিল মুহূর্তের মাঝেই। কল্প চোখ সরিয়ে মারিয়াকে বলল, তোমরা মেয়েরা দেখছো, তোমরা দেখো না, আমি ওসব আচ্ছা জানি নাকি। এত সে তো কে জানতে বলেছে? তুমি শুধু কালার চুজ করো, বিয়েটা তুমি করছো, বউ তোমার, সুতরাং বউকে কিভাবে সাজাবে সেটাও তোমার। যখন তোমার বইয়ের কোনো পছন্দই নাই, তুমি বলো লেহেঙ্গাটা কোনটা নিবা, এগুলো তো বরের বাড়ি থেকেই দেয়, তারাই ডিসাইড করে। কিন্তু কপালবশত জায়ার বরের বাড়ি বাপের বাড়ি একই মানুষ হয়ে গেছে। কল্প মাথা চুলকে কিছুক্ষণ চুপ থাকলো, তারপর তাকালো মেলে রাখা পোশাকগুলোর দিকে। ওইদিকে মহিলা কর্মীটি কিছুটা মুস্কি মুস্কি হেসে তাকিয়ে আছে কল্পের দিকে, যা তাকে আরো বিব্রত করে দিল। জায়ার এমনিতেও বেশিরভাগ পোশাক আশাক মা চাচি ভাবিদের পছন্দ করে কিনে দেওয়া জানে সে। নিজের পছন্দ বলতে খুবই সামান্য, তবুও আজ নিজের পছন্দের দেখা গেল না। গর্ধব কথাকার। কল্প মনে মনে জায়াকে কথা শুনিয়ে দিতে লাগলে মহিলা কর্মটি বলল, লজ্জা পাবেন না স্যার, এমনই হয়। যেহেতু ম্যামের কোনো নির্দিষ্ট পছন্দ নেই, আপনি চাইলে আমরা আরও কালেকশন দেখাতে পারি। নো নিড, আপনি বরং ওই রেড কালারটা দেখান। কল্প হাতের ইশারায় একটা লাল রঙার লেহেঙ্গা দেখালে সেটির সামনে আনা হলো। খুবই সাধারণের মধ্যে গর্জিয়াস যেন সেটা, যেন এক লহমায় আর বিলাসবহুলতায় মিশ্রণ। লেহেঙ্গাটির লাল রঙের তলে সোনালি হেমের কাজ নজর কাড়ে। সূক্ষ্ম বুনিটের কাজ, সাথে সিলভার সুতোর কারুকাজ আর চকচকে
মনির গাঁথনায় এর সৌন্দর্য আর উজ্জ্বল হয়ে উঠেছে যেন। কোমরের অংশে মার্জিত এমব্রয়ডারি করা একটি সুতোর ফিতার মতো অংশ ডিজাইন রয়েছে, যা লেহেঙ্গার চমৎকারিত আধুনিক টাচ যোগ করেছে। ফ্লেয়ার সিলুটিটির পেছন থেকে বিস্তৃত হয়ে গিয়েছে, সেটি প্রতিটি পদক্ষেপে দুর্মিত হয়ে উঠে যেন লাল রঙের সুতায় হারিয়ে যাওয়া এক সৌন্দর্য। লেহেঙ্গার সঙ্গে থাকা ওড়নাটির সৌন্দর্য এক অতুলনীয় আরেকটি সংযোজন। হালকা জর্জেটের তৈরি ওড়নাটি এতটাই কোমল যে বাতাসের স্পর্শে হারিয়ে যাবে। লাল রঙের তলে সোনালি ও রূপালির জরির কাজ একে রাজকীয় আভা দিয়েছে। পুরো ওড়নাটিতে পলকা ঢটের মতো ছোট ছোট মণির জড়ানো কাজ, যা আলো পড়লে উজ্জ্বল হয়ে ওঠে। এর পাজুরে সোনালি জরির সূক্ষ্ম নকশা এবং ছোট ছোট ঝুমকের গাঁথনি ছিল যেন এক নিখুঁত কারুকার্য। কাঁধে রাখলে বা মাথায় টেনে দিলে এটি একাধারে স্নিগ্ধতা ও সৌন্দর্যের প্রতীক হয়ে ওঠে। লেহেঙ্গাটা যেন বেশ মনে ধরল মারিয়ার। এতক্ষণ এটা কোনো রকম দেখে আসলেও এখন ভালোভাবে দেখে সে মুগ্ধ হলো, সাথে জায়া নিজেও দেখলো। ভালোই লেগেছে তার কাছে, তবে একেবারে লাল রং যেন একটু বেশি চোখে ধরছে। মারিয়া বলল, এই জায়া, এখন দেখো সুন্দর আছে কিন্তু। হুম। জায়া হুম বলে মাথা নাড়লেই মারিয়া কল্পের দিকে তাকিয়ে বলল, বাহ কল্প, তোমার পছন্দ আছে বলতে হয়। তাহলে এটাই ফাইনাল করলাম, আর বেশি না বেছে এটাই নেই। তার আগে যার জন্য নেওয়া তাকে জিজ্ঞেস করো চলবে কিনা। জায়াকে আর চোখে দেখে আবারও নিজের ফোনে মনোযোগ দিতে দিতে বলল কল্প। জায়া মিনমিন করে মাথা নিচু করে শুধু উত্তর দিল, না চলার কি আছে, চলবে। তারপর তারা সেখান থেকে বের হলো। প্রায় অর্ধেক কেনাকাটা করা হলে কল্প বলল, তোমরা প্লিজ একটু তাড়াতাড়ি করো, আমার কাজ আছে। সে 11টা এসছো, এখন 1টা বাজতে চললো, আর তোমাদের কেবল নাকি অর্ধেক কেনাকাটা হলো। এত দিয়ে কি করবে বুঝলাম না। এই তুই চুপ থাকতো, এসেছিস চুপ করে থাক। আর দেখ, এত দিয়ে কি করব? একটা বিয়েতে যে কত কিছু লাগে সেটা তুই বুঝবি না। খানিক ঝাড়ি দিয়ে বলল কল্পনা খান। তার কথায় হেসে ফেলল সবাই, আর ওইদিকে কল্পের মাথায় হাত। সে মনে মনে বলল, কি ভেসাতে পড়লাম রে বাবা, এসেও চালাও না এসেও চালা। এইবার বুঝলাম বাড়ির 3টা বেড়া এর জন্যই কাজের বাহানায় সকাল সকাল বাড়ি থেকে উধাও হয়ে যায়। আমি মাঝখানে পড়ে গেছি এখন চেপায়। এজিয়া খান বললেন, তাও কোথায় সেরকম কিছুই হচ্ছে, একদিনই সব করা যায় নাকি? তাও বাড়ি গিয়ে দেখবো কত কিছু বাদ পড়ে গেছে। হ্যাঁ, আরও জাফর চাচা নিজের ক্রেডিট কার্ড দিয়ে গেছেন মন মতো খরচ করার জন্য। একমাত্র মেয়ে, কোনো কমতি যেন না থাকে। ওনার নাকি আজ হসপিটালে এমার্জেন্সি ছিল, না হলে মেয়ের জন্য সেই আসতো বোধ হয়। কল্প দাঁড়িয়ে গেল, হতাশ হয়ে বলল, আচ্ছা তাহলে তোমরা যাও, আমার কফি খাওয়ার প্রয়োজন মনে করছে। জুয়েলারি দেখবে তো? আরও কে কে দেখবে দেখো, আমি আছি। তার কথা শুনে আফরোজা কি বুঝলো কে জানে, সে চট করেই বলল, আমিও তাপো, আর করবো না, রোদা তাপে। দেখছো একটা বাচ্চা অতিষ্ঠ হয়ে গেছে, আর তোমরা আমাকে চুপ করো শুধু। কল্প রোজার হাত ধরে বলল, চলো মাম্মা আমরা যাই, ওরা একাই ঘুরুক। রোজা কল্পের দিকে দেখে আবার জায়ার দিকে তাকালো, তারপর ওর হাত ধরে বলল, ফুপি তুমিও চলো তাই, আমরা চলি তাই। রোজার কথায় মারিয়া কিছু একটা ভেবে নিল মনে মনে। আজকে ওদের বিয়ের আগের দিন, একসাথে কিছুটা সময় কাটালে মন্দ নয়, বরং যদি একটু সহজ হয় আরো ভালো। সে চট করেই বলল, জায়া, তাহলে তুমিও যাও, তোমার তো পানির তৃষ্ণা পেয়েছে, ব্যাগের পানিও শেষ, কেনাকাটা তো অলমোস্ট ডান। আর তাছাড়া তোমাকে জুয়েলারি ডিজাইন দেখিয়েছি, তুমি বরং কল্প রোজার সাথেই যাও। জায়া কিছুক্ষণ মারিয়ার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো তার এই হঠাৎ প্রস্তাবের মানে কি। হয়তো বুঝতে সক্ষম হলো, কিন্তু এতে লাভ কি? আরও অস্বস্তি পরিবেশ তৈরি করা। কল্পকে দেখলেই নিজের ভেতরে কেমন অস্বস্তি লাগছে তার। মনে হচ্ছে কেমন অস্বাভাবিক সম্পর্ক জড়িয়ে পড়েছে তারা, কিন্তু এখন পানির তৃষ্ণাটাও বেশি পেয়েছে আর ঘুরতেও ইচ্ছা করছে না। এসবে এত আগ্রহ খুঁজে পাচ্ছে না সে। এক প্রকার বাধ্য হয়ে কল্পের সাথে যাওয়ায় সায় দিল জায়া।
কল্প রোজার হাত ধরে যাওয়ার সময় বলল, আচ্ছা, তাহলে তোমরা আরো কি কি কেনার আছে কিনে নাও, আমরা আশেপাশে থাকবো। তাই বলে আবার সারাদিন লাগিও না, মল থেকে বের হওয়ার সময় মেসেজ দিও। হ্যাঁ হ্যাঁ, তুই যা, আমরা আসি। মারিয়া মেসেজ করে দিবে। আর এইগুলো নিয়ে যা, গাড়িতে রেখে দিস। শেষে কতগুলো ব্যাগ ধরিয়ে বলল কল্পনা খান। সঙ্গে সঙ্গে জায়া কিছু ব্যাগ নিয়ে আর বাকিটুকু কল্প নিল এক হাতে, অন্য হাতে রোজার হাত ধরে আর না দাঁড়িয়ে জায়ার দিকে তাকিয়ে চলল। জায়াও গেল, তবে যাওয়ার আগে বলে গেল, প্লিজ একটু তাড়াতাড়ি শেষ করো সব। তোমরা যে কি করে এত ঘুরতে পারো আর আমি কেন পারি না এটাই বুঝি না। ওর কথায় মারিয়া হেসে বলল, আচ্ছা যাও, আমরা আসছি। এই প্রথম বোধ হয় কারো নিজের কেনাকাটা নিজে আগ্রহ নাই। তুমি যাও, পানি খেয়ে ঠান্ডা হয়ে বসো, আমরা তার মধ্যেই চলে আসবো। শোরুমের বাইরে এসে জায়া রোজার পাশে দাঁড়িয়ে থাকলো। কল্প গাড়ির সামনের দরজা খুলে জায়ার হাত থেকে বাকি ব্যাগগুলো নিয়ে দুজনকে বসতে বলল। জায়া রোজাকে নিয়ে চটপট বসে পড়ল। কল্প হাতের ব্যাগগুলো পেছনে রেখে সেও ড্রাইভিং সিটে বসে পড়ল। জায়ার দিকে তাকিয়ে রোজাকে জিজ্ঞেস করলো, তুমি কি খাবে মাম্মা? আইসক্রিম নাকি জুস নাকি কিছু হালকা স্ন্যাক্স? রোজা উচ্ছ্বাসিত হয়ে বলল, আইসক্রিম, আমি আইসক্রিম খাবো। দুজনের কথা শুনে জায়া ভ্রু কুঁচকে বলল, আমরা কোথায় যাব? পাশে একটা কফি শপ আছে, সেখানেই যাব। জায়া আর কিছু বলল না। কল্প নিজেও কিছু না বলে গাড়ি চালাতে শুরু করলো। তার চোখের কোণ দিয়ে জায়ার দিকে তাকালো এক মুহূর্তের জন্য। সে লক্ষ্য করলো জায়া জানালার বাহিরে তাকিয়ে আছে, যেন কোনো গভীর চিন্তায় ডুবে আছে। হতাশ হলো কল্প। নিশ্চয়ই তাদের বিয়ে নিয়েই ভাবছে, কিংবা আজগবি কোনো চিন্তা। কিছুক্ষণ পরই গাড়ি থামলো এক ছোট্ট কফি শপে। তিনজনেই নেমে সেদিকে আগালো। জায়া ধীর পায়ে ঢুকলো। ভেতরে শান্ত পরিবেশ, কিছুটা স্বস্তি পেল যেন। মানুষজনের আনাগোনা খুবই কম দেখা যাচ্ছে। তারা যে এক কোনায় ফাঁকা পরিষ্কার টেবিলে বসলে জায়া বলল, আমার শুধু পানি হলেই চলবে। জায়ার কথাটা শুনে কল্প কিছু বলল না, ঠিক পাত্তা দিল না জায়ার কথাকে। সে ওয়েটারকে ডেকে নিয়ে নিজের মতো করে অর্ডার দিয়ে দিল সব। ওইদিকে জায়া যে ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে, কল্প তার দেখেও না দেখার ভান করে নিজের মতো থাকলো। কল্পের মুখে বিশেষ কোনো ভাবান্তর নেই। কিছুক্ষণ পর তাদের টেবিলে খাবার আসলো। একটি ছোট ট্রেতে সাজানো দুটি কেকের টুকরো, একটি চকলেট, অন্যটি ভ্যানিলা ফ্লেভারের। জায়া রোজার দুটাই পছন্দ। তার পাশে রাখা দুটি ছোট বাটিতে 2 ফ্লেভারের আইসক্রিম, চকলেট আর একটি স্ট্রবেরি। বরফ জমা বোতলে ঠান্ডা পানি এবং কল্পের জন্য একটি কফি। কল্প আরাম করে নিজের কফির কাপে চুমুক দিল। তারপর কেকের টুকরোগুলো জায়া রোজার দিকে এগিয়ে দিয়ে জায়াকে বলল, আগে কেকটা খেয়ে তারপর পানি খা। রোজা আগে আগে ভদ্রভাবে খেতে শুরু করেছে, সাথে ড্যাব ড্যাব করে এদিক ওদিকে দেখছে। বাড়ির সবার দেখা দেখি এসবে অভ্যস্ত হয়েছে সে। সব সহজেই আয়ত্ত করে ফেলেছে বলা যায়। তাদের মধ্যে কিছু সময় নীরবতা চলল। হঠাৎ কল্প বলল, বুঝি না, তুই ঘরে চাপাবাজ আর বাইরে এলে ইন্ট্রোভার্ট কি করে হয়ে যাস বলতো? নিজের কথা নিজে খুলে না বললে অপর পাশে মানুষের পক্ষে সবসময় কথা বোঝা নেওয়া সম্ভব? কেন, তুমি কি হাঁপিয়ে গেছো? এতটুকুতেই হাঁপিয়ে গেছো? তাহলে বিয়ে ক্যান্সেল করে দাও। কল্প একটু হেসে জায়ার কথার উত্তর দিল, তোর মনে হয় আমি হাঁপাই? তাহলে তো ছোটতেই তোকে নুন খাইয়ে মারতাম। সেটা যেহেতু করিনি, সেখানে বিয়ে ক্যান্সেল করার প্রশ্ন আসে না। বোনের থেকে বউ আই থিঙ্ক বেশি কাছের মনে হয়, মানে তার কথা বুঝে নেওয়া আরো সহজ হবে। জায়া বিরক্ত মুখে বলল, সিরিয়াসলি তোমার মাথায় কি আছে বলো তো? আগে তো বলতে আমার মতো অবাধ্য মেয়েকে বউ করা যাবে না, এখন তাহলে মত পাল্টে গেল কি করে? এমন কথায় কল্প কিছুটা কপাল কুঁচকে নিজ মনে বিড়বিড় করে বলল, শিক্ষার সাথে তোর বোঝার ক্ষমতা থাকলে তো হয়ে যেত। কল্পের বিড়বিড় করা বুঝতে না পেরে জায়া বলল, কিছু বললে? হ্যাঁ বললাম তো, তুই তো অনেকটা বাধ্য মেয়ে হয়ে গেছিস। তাই ভাবলাম বাহির থেকে অচেনা অচেনা মেয়েকে আর কেন আনবো? নিজের ঘরেই যখন বউ উপযোগী চাচাতো বোন আছে, তাহলে আমার কি বাইরে যাওয়া সাজে বল? অবাক হতভম্ব হয়ে গেল জায়া। হাঁ করে তাকিয়ে আছে কল্পের দিকে। ওইদিকে কল্প নিজের কথা বলেই আয়েসে কফির কাপে চুমুক দিয়ে চলছে। জায়া যেন নিজের ভাষায় হারিয়ে ফেললো কথা বলার জন্য। নিজেকে একটু সামলিয়ে নিয়ে বলল, তোর মানে একজন বিজনেসম্যানের এই অবস্থা কবে থেকে হলো অল্প ভাই? এই একে আমার সুন্দর নাম বিকৃত করিস, তার উপর হবু বরকে ভাই বলে রাখিস। লোকে শুনলে কি বলবে? লজ্জা করো না?
না গো, রাগ করে না। তোমার বোনকে বিয়ে করতে লজ্জা না করলে আমার ভাইকে ভাই বলতে লজ্জা করবে কেন? লজ্জা নারীর ভূষণ, তাই লজ্জা করবে। আমার লজ্জা করবে কেন? তাছাড়া কাজিন বিয়ে জায়েজ আছে, সেখানে শুধু শুধু লজ্জা পেতে যাব কোন দুঃখে? জায়া অবাকের উপর অবাক হচ্ছে, কার মুখে কি কথা শুনছে বিশ্বাস করতে পারছে না ঠিক। যার মুখ দিয়ে গম্ভীর ভাব, প্রয়োজন ছাড়া কোনো কথা বের হয় না, সে কত কথা বলে যাচ্ছে নিমিষেই। ভাবা যায়। জায়া চোখ পিট পিট করে তাকিয়ে থাকলো কল্পের দিকে, যেন বোঝার চেষ্টা করছে কিছু। আজকাল এই মানুষটির মধ্যে ক্ষণে ক্ষণে নতুন নতুন রূপ আবিষ্কার করছে সে। জায়ার তাকানো দেখে কল্প কফির কাপে শেষ চুমুক দিয়ে বলল, এত তাকিয়ে থাকা লাগবে না, এখন কাল দেখিস। এখন খাবারগুলো শেষ করে উদ্ধার কর আমাকে। জায়া ফট করেই বলল, আমার চোখ, আমি তাকিয়ে আছি, তোমার সমস্যা কোথায়? আমার সমস্যা এটা, পাবলিক প্লেস, তুই যাতে আমার প্রেমে পড়তে চেয়ে রাস্তায় না পড়ে যাস, তাই সাবধান করছে। সিরিয়াসলি? উপহাস করে বলল জায়া। তাদের কথার মাঝেই রোজা বলে উঠল, তোমরা কি ঝগড়া করতো? রোজা কল্পের দিকে তাকিয়ে বিস্তর হাসি দিয়ে ওর গাল টেনে বলল, হ্যাঁ মাম্মা, তোমার ফুপি তো ঝগড়ুটে মেয়ে, সারাক্ষণ পায়ে পা লেগে ঝগড়া করে শুধু, একদম পচা। রোজা চট করে চেয়ারে বসে থেকেই টেবিলের নিচে মাথা দিল। কিছু দেখে মাথা তুলে বলল, কোথায় পাতে পা? আমার পুপি ভালো মেয়ে। রোজার এমন সত্যি পায়ে পা আছে কিনা দেখায় না হেসে পারল না জায়া। কল্প তাকালো জায়ার দিকে। মেয়েটাকে একটু সহজ করার জন্যই তো এত কিছু। সে নিজেও বুঝতে পারছে তাদের হঠাৎ জুড়ে দেওয়া সম্পর্কটায় নানান অস্বস্তি লুকিয়ে আছে। তবুও কিছু করার নেই আপাতত, যা হবে পরে দেখা যাবে। তারা উঠে পড়ল। কল্প হাতের ঘড়িতে সময় দেখে মনে মনে ভাবতে লাগলো, না, এই শপিং এর চক্করে তার কিছুই হচ্ছে না। জায়াদের বাড়ি পাঠিয়ে দিয়ে তাকে আবার বের হতে হবে। ওই শালাকেও তো আজকে বের করতে হবে আস্থানা থেকে, না হলে আবার। সময় তখন দুপুর 2:30। আকাশ জুড়ে গনগনে সূর্য তার সমস্ত উত্তাপ ছড়িয়ে দিচ্ছে। মাথার উপর কড়া রোদ্দুর যেন অগ্নিশিখার মতো জ্বলছে, চারপাশকে অস্থির করে তুলছে। পিচঢালা রাস্তা থেকে তাপের ঢেউ উঠছে, যা দূর থেকে দেখলে মনে হয় যেন রাস্তা গলে যাচ্ছে। একাধিক গাড়ি চললেও ইঞ্জিন গরম শব্দে আরও বেশি স্পষ্ট। এসি গাড়ির আরামদায়ক পরিবেশ সত্ত্বেও কল্প বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বসে আছে। ঢাকার অসহনীয় যানজট যেন তার ধৈর্যের শেষ সীমানায় নিয়ে এসেছে। সামনের রাস্তার এক অথচ ত্রিকর্ম, গাড়ি 1 ইঞ্চিও এগোতে পারছে না। কিছুক্ষণ আগেই মারিয়ারা শপিং শেষ করে বের হলে তাদেরকে বাড়ির গাড়ি করে নিজের দায়িত্বে সবাইকে ঠিকঠাক বাড়ি পৌঁছে দিয়ে বিপরীত রাস্তায় রওনা দিয়েছে সে। কিন্তু পার্কিং থেকে গাড়ি বের করার পরপরই জ্যামের স্রোতে আটকা পড়েছে। অনেকক্ষণ একভাবে সামনের দিকে তাকিয়ে থেকে এবার গাড়ির স্টারিংয়ের হুইল আঁকড়ে ধরে হাতের ঘড়িটায় সময় দেখে নিল। প্রতিটা মিনিট যেন তার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। এক হাত দিয়ে ফোন বের করে দ্রুত ডায়াল করলো পরিচিত এক নাম্বারে। ওপাশ থেকে রিসিভ হওয়া মাত্রই গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় আছিস? ফারুক যেন এই কলটির অপেক্ষাতেই ছিল। বাইক থেকে এক পা নামিয়ে দাঁড়িয়ে সে চেনা বিরক্তিকর গলায় বলল, যেখানে যার পিছনে থাকার কথা সেখানে আছে। আজব মার্কা জঙ্গলে বসে বসে মশা বিতাড়িত করা লাগছিল। তারপর একটু থেমে আবারও বলল, বেড়াই মনে হয় মরছে, বুঝলেন তো বস? যেই ঢুকছে ভেতরে এখনো বের হয় নাই। কোনো আক্কাম করে কেডাই জানে। ফারুকের কথা শুনে কল্পের ভ্রুজোড়া কুঁচকে গেল। এ ছেলে কখনো সোজা কথা বলতে পারে না, সব কথাতেই এর বাড়তি কথা বলাই লাগবে। কল্পের চোখের কোণে চাপা ক্লান্তির ছাপ স্পষ্ট হলেও কণ্ঠের দৃঢ়তার অভাব ছিল না। গাড়ির স্টার্টিংয়ের হুইলে আঙ্গুল দিয়ে হালকা টোকা দিয়ে ফারুককে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে, তুই ওখানে থাক, আমি আসছি। নো টেনশন বস, আমি আছি। আপনি আহেন, একটু জলদি আসলে ভালো হয়। আমার এত ধৈর্য নাই, জানিনি তো। ফারুকের অর্ধেক কথা শুনলো কি শুনলো না, খট করে ফোনটা কেটে দিল কল্প। আহাম্মক হয়ে গেল ফারুক। সে হ্যালো হ্যালো করে ফোনটা কান থেকে নামিয়ে তাকিয়ে রইল ফোনের দিকে। মুখখানা একদম চুপসে গেছে তার কল্পের এই কাজে। নিজে নিজেই বিড়বিড় করে বলল, এটা কি হলো বস? আমার কথাখানা শুনলই না পুরাটা। এ কেমন কথা?
ওইদিকে কল্প কান থেকে ফোন নামিয়ে গাড়ি ছেড়েছে। রাস্তার জ্যাম ছুটে এসেছে। তার মাথার ভেতরে চলছে অনেক কিছুই, মিশ্র কিছু ভাবনা চিন্তা, কিছু ফিল হচ্ছে তার। মুখবায় অত্যন্ত কঠিন ও গম্ভীর। শহরের দম বন্ধ করা পরিবেশ, ঘন বসতিপূর্ণ ছোট বড় বিল্ডিংয়ের ঢালে আর অগণিত চিপা গলির মধ্যে এক ছোট ফাঁকা জায়গা। চারপাশের পরিবেশ পরিচ্ছন্নতার জীবন্ত প্রতিচ্ছবি। জমে থাকা আবর্জনার স্তূপ থেকে উড়ে আসা দুর্গন্ধ, ঝাঁকে ঝাঁকে মাছি আর দিনের আলোতেও মশার উত্তাপ জায়গাটিকে আরও সহনীয় করে তুলেছে। গলির এক কোণে মানুষের আনাগোনা যেখানে প্রায় নেই বললেই চলে, সেখানে বাইকে হেলান দিয়ে গালে হাত রেখে ঝিমোচ্ছে ফারুক। হঠাৎই তার কাঁধে পড়ে একটি মৃদু হাতের স্পর্শ। আচমকা স্পর্শে হকচকিয়ে উঠে বসে ফারুক। কাঁধ ঘুরিয়ে দেখতে পায় কল্প তার পাশে দাঁড়িয়ে। কল্পের মুখটি মাস্কে ঢাকা, কিন্তু তার কপালের গভীর ভাঁজ, তার তীক্ষ্ণ দৃষ্টি স্পর্শ ফুটে উঠেছে। কল্পকে দেখে ফারুক উৎসাহিত হয়ে বলল, আরে বস, আপনার আসার সময় হয়েছে তাইলে। দেখেন গিয়ে আপনার এই বন্ধু সে কখন ওই জঙ্গলের গোডাউনে ঢুকে দরজা আটকে দিছে আর বার হয় নাই। বেডা সারাদিন করতাছে নাকি? কল্প যেন কিছুক্ষণ নীরব থেকে কিছু একটা ভাবল। ডিলে হঠাৎ এখানে এসছে কেন? এরকম এক জায়গায় আসার মানুষ তো না। পুলিশের ভয় আসছে যেন কি ওর খোঁজ না পায়। বেটা তোর সাথে অনেক বোঝাপড়া আছে। ওয়েট। কল্প নিজের মতো করে নানান কিছু ভেবে ফেলল। কেমন একটা অদ্ভুত সন্দেহ হচ্ছে তার মনে। সব শেষে বলল, তোকে এত বাজে কথা বলতে বলেছে? দেখতেছি আমি ব্যাপারটা। তোর ওর এখানে থাকা লাগবে না, যা। আচ্ছা, যেমনটা আপনার ভালো বোঝেন। ফারুক কথাটা বলেই চলে যায় সেখান থেকে। ফারুক চলে যেতেই কল্প ওর যাওয়া দেখে পেছনে গায়ের কোটের আড়াল থেকে একটা পিস্তল বের করে নেন। তারপর খুব সাবধানে এগোয় সামনের দিকে। গোডাউনটা বেশ পুরনো বললেই মনে হচ্ছে। কল্প দরজার কাছে আগে নিঃশব্দে হাত রাখলো দরজায়। এই মুহূর্তে তাকে দেখে মনে হচ্ছে সে কোনো পাকা গোয়েন্দা, যেন এসবের প্রশিক্ষণপ্রাপ্ত। সে দরজায় হাত রেখে ধীরে চাপ দিলেই দরজাটা হালকা খুলে গেল। মনে হলো দরজা ভেতর থেকে আটকানো নয়। কল্পের কপালে ভাঁজ আরও গাঢ় হয়ে উঠল। সে প্রবেশ করলো ভেতরে। গোডাউনটি বেশ বড় এবং অন্ধকার দেখা যাচ্ছে। গোডাউনের এক কোণে একটি হলুদ লাইটের স্লান হয়ে জ্বলছে, যা আশেপাশের অংশটুকু অদ্ভুত এক পরিবেশ ভরিয়ে তুলেছে। বাইরে থেকে কোনো আলো প্রবেশ করছে না এবং ভেতরটা পুরোপুরি নীরব, কেমন গুমোট পরিবেশ। এক পাশে ছোট ছোট কিছু কার্টুন একের উপর এক সাজানো উপর নিচ করে। সেগুলোর পাশে রাখা কিছু ভারী বস্তা, পুরনো সাইকেলের গিয়ার আর গাড়ির টায়ার। পাশাপাশি কিছু ধাতব বড় ছোট ইট পাথরের টুকরো এলোমেলোভাবে পড়ে আছে। এই অংশটিতে ধুলোর আস্তরণ, মাকড়সার জাল, আরও বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিসপত্র এক প্রকার আবর্জনা স্তূপ তৈরি করেছে। দুর্গন্ধ আর স্যাঁতসেঁতে গন্ধ চারপাশে ছড়িয়ে আছে। গোডাউনের লম্বা কাঠামো অন্য প্রান্তে হলুদ আলোয় সামনে অংশটি তুলনামূলক পরিষ্কার। সেখানে একটি পুরনো কাঠের টেবিল রাখা। টেবিলের উপর কয়েকটি কাচের গ্লাস, যা স্বচ্ছ দেখা যাচ্ছে, মনে হচ্ছে ব্যবহৃত হয় এখনও। সাথে একটি আধা খালি মদের বোতল এবং কয়েকটি ব্যবহৃত সাইদানির মতো জিনিস দেখা যায়। টেবিলের পাশে একটি ছোট্ট পুরনো খাট রাখা, যা পুরনো হলেও বেশ সোজা দাঁড়িয়ে আছে। খাটের উপর একটি কালো শার্ট পরে আছে। শার্টের পাশে একটি সিগারেটের খালি প্যাকেট এবং কয়েকটি কাগজের টুকরো এলোমেলোভাবে পড়ে আছে। পুরো পরিবেশটাই অদ্ভুত এক গা ছমছমে, যেন সময় থেমে গেছে এই জায়গাটায়। হলুদ আলোয় গুডাউনের সামনের অংশে আরও কিছু জিনিস চোখে পড়ে। একটি পুরনো বক্সিং ব্যাগ ঝুলছে এক কোণে, যা অনেক ব্যবহারে ছিঁড়ে যাওয়ায় মতো অবস্থা হয়েছে। কল্প ভেতরে ঢুকে দরজাটা এক কোণে হওয়ায় সে এক কোণে ভালোভাবে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গেল। দেখতে লাগলো সব। ধীরে ধীরে পা ফেলে একদম শেষ প্রান্তে গেলে হঠাৎই তার চোখ আটকে যায় মেঝেতে। কিছুক্ষণের জন্য
ধাক্কা খেয়ে স্তব্ধ হয়ে থাকে যেন সে। বোঝার চেষ্টা করছে পরিস্থিতি। মেঝেতে একটা কালো গেঞ্জি পরিহিত অবস্থায় চোখ বন্ধ করে পড়ে আছে নিলয়। হাত পা ছড়িয়ে পড়ে আছে সে। এক হাতে বক্সিং গ্লোভসের একটি পরে আছে, অন্যটা পায়ের কাছে। তাকে কেমন যেন দেখাচ্ছে, শরীর ঘেমে রয়েছে, কেমন বিধ্বস্ত অবস্থা। কল্প ওকে দেখে কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে থেকে পিস্তলটা কোমরের পেছনে গুজে হাঁটু গেড়ে বসে পড়ল। মনের ভেতর কিছুটা সন্দেহ নিয়ে ডান হাতটা বাড়িয়ে দিল নিলয়ের মুখের কাছে। নিঃশ্বাস চেক করলো, কিন্তু আশ্চর্য হলো এটা দেখে যে প্রায় অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করেও নিলয়ের কোনো নিঃশ্বাস পেল না সে। কল্প যেন আরও আকাশ থেকে পড়ল। সে দ্রুত নিলয়ের বাঁ হাত টেনে সামনে এনে ভালো করে কিছু বোঝার চেষ্টা করলো। কল্পের মুখের চিত্রই পাল্টে গেল এবার। অবাক দ্বিধাদ্বন্দ্ব সে। নিলয়ের শরীর তো ঠান্ডা, কোনো রেসপন্স নেই যাতে করে এটা বোঝা যায় সে বেঁচে আসে। সব পর্যবেক্ষণ করে তার মনে হচ্ছে নিলয় আর বেঁচে নেই সে। কল্পের কেমন যেন লাগছে। সে কেন এসেছিল আর কিসের সাক্ষী হলো এটা কি আদৌ ভাবতে পারছিল সে? কল্প বসা থেকে উঠে পকেট থেকে ফোন বের করে নিল। ডায়াল থেকে শুরুর কয়েকটা নাম্বার টাইপ করে ফোন দিল কাউকে। ওপাশ থেকে রিসিভ হয় এক পুরুষালী গলার আওয়াজ আসলো। হ্যালো, থানা থেকে বলছি, কে বলছেন? কল্প এবার নিলয়ের দিকে তাকে থমথমে গলায় বলল, কল্প খান বলছে। কল্প খান? ইয়েস মিস্টার খান, বলুন আপনি এই নাম্বারে? আমার সামনে এই মুহূর্তে নিলয় মন্ডল অবচেতন অবস্থায় পড়ে রয়েছে এবং আমার মনে হচ্ছে হি ইজ ডেড। সন্ধ্যা 7টা। খানবাড়ির পরিবেশ কিছুটা জমজমাট হয়ে উঠেছে। জায়ার 2 ফুপু তাদের সপরিবারে এসেছে। এজিয়া খানের বড় মেয়ে আখি এবং তার হাজবেন্ড এসেছে, সাথে আখির ছোট এক ননদ। কাল যেহেতু বিয়ে, তাও কিছুটা পরিবারের মধ্যেই, তাই কোনো আয়োজন না থাকলেও সামান্য সাজানো হয়েছে বাড়িটা, যাকে নিজের মধ্যেই এক আনন্দের মেজাজ। লোক সংখ্যা বেশি হওয়ায় এখন সত্যি এটা বিয়ে বাড়ি লাগছে। যদিও আখির বিয়েতে আরও জমজমাট আয়োজন ছিল, কিন্তু জায়াদের বিয়েটা হঠাৎ হওয়ায় কিছুটা এলোমেলো লাগছে সব। তবুও আপ্রাণ চেষ্টা করছে সবাই। বাড়ির ছাদে জায়াকে ঘিরে বসে আছে কাজিনরা সবাই। মেহেদি দেওয়ার আয়োজন চলছে, লাইটিং করা হয়েছে ছাদটা। আখি এবং বাকি সব কাজিন মিলে এই আয়োজন করছে এক বেলার মধ্যে। সাথে মীরা, হিমান, হেমায়েত তো আছেই। সবাই সবাইকে মেহেদি লাগিয়ে দেওয়ায় ব্যস্ত আপাতত। অন্যদিকে ড্রয়িং রুম, কিচেনে আলাদাই মেলা বসেছে। বাড়ির বড়রা সবাই মাতিয়ে রেখেছে পুরো ড্রয়িং রুম। আফরোজা নিজেও আছে ড্রয়িং রুমে। এরই মধ্যে বাড়িতে কল্প ঢুকলো। সে বাড়িতে ঢুকে কোনো দিক না তাকিয়ে সোজা উপরে যেতে নিলে তা যেন হলো না। তার ছোট ফুপু আটকিয়েছে। সে সবাইকে দেখে শান্ত থেকে সবার সাথে নম্রভাবে কুশলাদি বিনিময় করে উপরে উঠলো। সেই সাথে ফোন বের করে আফরাজকে একটা ছোট মেসেজ দিয়ে রাখলো, যেটা ছিল এমন: জরুরি কথা আছে, সময় করে আমার রুমে আসো। কল্প মেসেজটা পাঠিয়ে চলে গেল সোজা উপরের দিকে। তার চলার প্রতিটি পদক্ষেপ যেন রাশভারী এক গাম্ভীর্য প্রকাশ পাচ্ছে। মনের ভেতর যে কি চলছে তা বুঝতে পারা মুশকিল। কল্প দোতলায় উঠতেই সেই সময় ছাদ থেকে ধূপধাপে নেমে আসছিল আখি। খুবই চঞ্চল মেয়ে সে, যা বাপের বাড়ি এসে যেন আরও কয়েক গুণ বেড়েছে। সে করিডোরে নেমেই কল্পকে নিজের ঘরের দিকে যেতে দেখেই পেছন থেকে ডাক দিল, এই কল্প। পরিচিত গলার আওয়াজ পেয়ে পেছনে ঘুরল কল্প। আখি এগিয়ে আসলো ততক্ষণে। সে কল্পের কাছে এসে বলল, তোর খোঁজ করতেই তো নিচে আসলাম, আর তুই এসে টক টক করে নিজের রুমে যাচ্ছিস? হ্যাঁ, এইমাত্র বাইরে থেকে আসলাম। তুমি কেমন আছো, কিছু বলবে? আমি তো ভালোই আছি, দেখে বুঝতে পারছিস না? আর কিছু বলবো মানে কি? কাল তোর বিয়ে, আজ তার আগের দিন, আর তুই বাসায় না থেকে রাতের বেলায় বাসায় ফিরছিস। আমার সাথে ছাদে চল এক্ষুনি। কল্প এবার কপালে হাত ঠেকিয়ে কপাল চুলকে বলল, আপি, আমি খুব ক্লান্ত, আপাতত ফ্রেশ হয়ে পড়ে যাই। কল্পের কথায় আখি ওকে অদ্ভুত চোখে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল, যেন কিছু বুঝতে চাইছে। কল্পকে খুব ভালো করে দেখে নিয়ে কিছুটা ব্যঙ্গাত্মকভাবে বলল, বাহ, আমার ভাইয়াটাও তাহলে ক্লান্ত হয়, জানা ছিল না তো। নিস্তকি একটা মলিন হাসি দিল কল্প। বলল, মজা নিচ্ছ? না না, মজা কেন নিব? আচ্ছা যা, ফ্রেশ আগে।
সময় বেশি নিবি না বলে দিলাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ছাদে আয়, আমরা সবাই ছাদে আছি, অপেক্ষা করছি তোর জন্য। আখি আর না দাঁড়িয়ে চলে গেল। আবার কল্প আখির যাওয়ার দেখে হা করে এক দীর্ঘশ্বাস ফেলে কোনো রকম নিজের রুমের দিকে চলে গেল। নিলয়ের বিষয়টা ভাবাচ্ছে থাকে। হঠাৎ কি হয়ে গেল কিছুই বুঝলো না। কল্প রুমে ঢুকেই দরজাটা ভিড়িয়ে দিল। ক্লান্তিতে ভেঙে পড়া শরীরটা যেন বিশ্রামের জন্য আকুল হয়ে উঠেছে। সে রুমে ঢুকেই শরীর থেকে আগে ব্লেজারটা খুলে আশ্রে ফেললো বিছানার কোণে। এরপর বোতাম খুলে শার্টটাও ছুঁড়ে ফেলে দিল ব্লেজারের উপর। পেটানো শরীরটার ঘামে ভেজা সেন্ডো গেঞ্জি তার ত্বকের সাথে চিপকে চেপে বসেছে যেন। সে অন্যমনস্ক হয়ে ধীরে ধীরে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে তাও ঠাস করে বিছানার উপর রেখে হাতের ঘড়িটাও খুলতে লাগলো। এরই মধ্যে তার দরজায় কড়া নাড়ল আফরাজ। একবার সতর্কমূলক নক করে ভেতরে ঢুকলো সে। কল্প সেদিকে বিশেষ ধ্যান দিল না, সে ঘড়ি খোলায় ব্যস্ত। আফরাজ এসে গম্ভীর গলায় বলল, কি হয়েছে, এত জরুরি তলব? কল্প হাত থেকে ঘড়ি খুলে আফরাজের দিকে সোজা হয়ে শান্ত কণ্ঠে বলল, ওই নিলয় মণ্ডল মারা গেছে। কি বললি? যা শুনেছ এই মুহূর্তে তাই বলেছে। ও আমার চোখের সামনে পড়েছিল মৃত অবস্থায়। আফরাজের কপালে গাঢ় ভাঁজ পড়ল। সে তীক্ষ্ণ চাহনি নিয়ে তাকিয়ে আছে কল্পের দিকে। কল্পের মুখ দেখে কোনোভাবেই মনে হচ্ছে না সে কোনো মজা করছে তার সাথে। আফরাজ কয়েক সেকেন্ড ভাইয়ের দিকে তাকিয়ে থেকে কল্পকে পাশে কাটিয়ে বিছানার কোণে থেকে শার্ট, ব্লেজার, ফোন টোন সব সরিয়ে বসে পড়ল সেখানে। কিছুক্ষণ নীরব থেকে বলল, ব্যাপারটা কি? কল্প তৎক্ষণাৎ ঘাড়ে তোয়ালা ঝুলিয়ে ঘাম মুছতে মুছতে চেয়ারে গিয়ে বসেছে। কিছুক্ষণ চুপ থেকে আফরাজের কথার উত্তর বলল সব কথা, শুরু থেকে শেষ পর্যন্ত এক এক করে সব বলে লাস্টে বলল, নীলয় লাশকে পোস্টমর্টেমে একজন ফরেন্সিক জানায় ওর মৃত্যুটা কার্ডিয়াক অ্যারেস্ট, হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়েছে। মানে ও যে অবস্থায় ছিল আর কি, দেখে মনে হচ্ছিল ও বক্সিং করছিল। সেই সময়ের মানসিক চাপও নাকি বেশি ছিল, আর অতিরিক্ত বক্সিং করার কারণে হৃৎপিণ্ডের ইলেকট্রিক্যাল সিস্টেমে অস্বাভাবিকতা দেখা দেয়, যার ফলে হৃদস্পন্দন হঠাৎ বন্ধ হয়েছিল। এক কথা বলা যায় একই সময় অতিরিক্ত রাগ, মানসিক চাপ আর শরীরে অত্যাধিক শক্তি প্রয়োগ খাটানোর কারণে এই অ্যাটাকটা হয়েছে। হয়তো সময় মতো হসপিটালে নিলে কোনোভাবে বেঁচে যেত, কিন্তু তা তো আর হয়নি। সব কথা শুনে আফরাজের মুখবয়স শান্ত। সে সব মনোযোগ দিয়ে শুনে বলল, বিষয়টা অপ্রত্যাশিত। হঠাৎ এরকম একটা ঘটনা হজম করা একটু কঠিন হতো, তবে আজকাল এগুলো নর্মাল। কখন কার কোন অ্যাটাক হয় কি কারণে তার গ্যারান্টি দেওয়া যায় না এখন। হয়তো কোনো কারণে অতিরিক্ত রাগ আর মানসিক চাপে ছিল, যা সামাল দিতে পারেনি, কিংবা সামাল দিতে যেই নিজের সমস্ত ক্ষোভ বক্সিংয়ে ঢালছিল। ছোট উত্তর কল্পের, দৃষ্টি অজানা কোথাও যেন শূন্যে ভাসছে। আফরাজ ভাইয়ের মুখ দেখে উঠে বিছানা থেকে কল্পের কাছে এগিয়ে ওর মাথায় হাত বুলিয়ে চুলগুলো এলোমেলো করে বলল, কি হয়েছে? তুই দুঃখ পেয়েছিস যে ও একসময় তোর বন্ধু ছিল, নাকি শকড? ঘটনাটা অত্যন্ত অপ্রত্যাশিত। তা তো অবশ্যই, কিন্তু তখন এটা নিয়ে থাকলে চলবে? ছাদে তোর জন্য সবাই অপেক্ষা করছে। কাল তোর বিয়ে ভুলে গেলে চলবে কি? যা হবার তা হয়েছে, মাথা থেকে সব বের করে ফ্রেশ হয়ে আয়। রাত 8:40। ছাদের মায়াবী আলো ছড়িয়ে পড়েছে ছাদের কোণে। ছাদের মাঝখানে পাশাপাশি বসে আছে জায়া আর কল্প। দুজনেই সম্পূর্ণ ঘরোয়া পোশাকে, কিন্তু তবু আজ যেন তাদের চারপাশে এক অদ্ভুত আবহ বিরাজ করছে। কল্পের গায়ে সাদামাটা টি শার্ট আর ট্রাউজার, মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। জোর করে বসানো হয়েছে তাকে, ইচ্ছে না থাকা সত্ত্বেও যেন ফেঁসে গেছে এরকম পরিস্থিতিতে। তার চোখে এক রাশ প্রশ্ন, এভাবে বসে থাকার অর্থ কি? পাশেই বসে আছে জায়া, তার পরনে সাধারণ পোশাক হলেও মাথায় নতুন বইয়ের মতো করে হালকা আভার ওড়না না পরিয়ে রাখা হয়েছে। দু হাত ভর্তি মেহেদি গাঢ় লাল রঙে রাঙানো, যেগুলোতে এখনো নিখুঁত নকশায় আকার কাজ চলছে। আখি তার হাতের শেষ অংশগুলোতে মেহেদির নকশা বসাতে ব্যস্ত, আর জায়া এই পুরো পরিস্থিতিতে দম বন্ধ হয়ে আসার মতো অস্বস্তি বোধ করছে। তার চোখের চাহনিতে দ্বিধা আর মুখে অস্পষ্ট লজ্জার ছাপ স্পষ্ট। কল্প পাশে এসে বসাতেই জায়া আরেকটু কুঁকড়ে গেছে। তার নিজের অস্বস্তিকে আড়াল করতেই চাইছে,
কেমন এক অস্বাভাবিক পরিস্থিতি লাগছে তার কাছে, যার কারণে এখনো কল্পের দিকে তাকাতে পারেনি সে। এদিকে সে লজ্জায় অস্বস্তি বোধ করছে, আরেকদিকে কল্প বিরক্ত হচ্ছে সবার আজগবি কাজে। মেয়েরা একে অন্যকে মেহেদি দিচ্ছে আর ছেলেরা গুনগুন করে গান গাইছে ফোনে বাজানো গানের সাথে সুর মিলিয়ে। সব কাজিনরা যেন ছোটখাটো একটা আসর জমিয়ে ফেলেছে। এই তো শেষ হলো জায়ার মেহেদি পরানো। আখি হাসি মুখে জায়ার হাত থেকে মেহেদির কোণ নামিয়ে রাখলো। কথাটা বলার সঙ্গে সঙ্গে চারপাশে হইচই শুরু হয়ে গেল। মোট 13 জনের মতো আছে এখন তারা ছাদে। সবাই যেন এটারই অপেক্ষায় ছিল। বাকি মেয়েদের মেহেদি দেওয়া শেষ ইতিমধ্যে। তারা অপেক্ষা করছিল জায়ার জন্য। জায়া তাকিয়ে দেখলো নিজের মেহেদি রাঙ্গা 2 হাতের দিকে। রাতের হিম বাতাস তার ভেতরটা নাড়িয়ে দেয়। হালকা বাতাসে জায়ার ওড়না খানিক উড়ে গিয়ে কল্পের হাত ছুঁয়ে যায় এক স্নিগ্ধতায়। কল্পও তাকায়, তবে আর চোখে। তৎক্ষণাৎ আবার চোখ ফিরিয়ে নিল। চারপাশে কাজিনদের হই হুল্লোড় মাতিয়ে রেখেছে পুরো পরিবেশ। মেহেদির সুঘ্রাণ বাতাসে মিশে গেছে। মারিয়া এসে জায়ার হাত দেখে কৌতূহলী হয়ে বলল, আখি, জায়ার হাতে কি কল্পের নামের অক্ষর লিখে দাওনি? কোথায় সেটা? ভাবি কি সব ভুলে গেছো? ভাবি কি সব ভুলে গেছো নাকি? ওটা খুঁজে বের করা তোমার কাজ না, যার কাজ তাকে খুঁজতে হবে, মানে আমাদের কল্প ভাইকে। ছোট ফুপুর মেয়ে ফারিয়া বলে উঠল কথাটা। হাসির রোল পড়ে গেল। মারিয়া বলল, ওহো, সেই তো, এটা তো আমাদের কল্পের কাজ। তাহলে কল্প, তুমি না হয় কে অক্ষরটা খুঁজে বের করে আমাদের দেখার সুযোগ করে দাও। কল্প এবার জায়ার দিকে দেখে তাকালো মারিয়ার দিকে। গলায় বিরক্ত এনে বলল, এবার একটু বেশি মনে হচ্ছে না? একেই কতক্ষণ ধরে আমাকে এখানে বসিয়ে রাখছো, সব কাজ ফেলে বসে আছে, আবার এখন বলছো অক্ষর খুঁজে বের করতে। এগুলো কি? একটা অক্ষর লিখলেই কি আর না লিখলেই কি? খুঁজে বা লাগবে কেন? আর লুকিয়ে বা রাখা লাগবে কেন? রাখ তো তোর কাজ। তোকে সারা বছরই কাজ কাজ করতে দেখি, এখন আর করা লাগবে না। আসছে আমার কাজওয়ালা। মুখ ভাঙ্গিয়ে বলল আখি। জায়া চুপ মেরে নিজের হাতের দিকে তাকিয়ে আছে একদম। সবার কথাই শুনছে। মারিয়া বলে উঠল, সারা বছরই তো কাজ করো, এখন না হয় 2 দিন ছুটি নাও। এখন তোমার কাজ হলো আমরা যা বলবো তাই করা। হ্যাঁ, একদমই ঠিক। আফরাজ ভাইয়ের মতো নেতা মানুষেরা কিন্তু কোনো কাজ বাজারের ধারেও যেতে পারে নাই বিয়ের সময়, সেখানে তুই কেডা বাছা? রসিকতার সাথে বলে উঠল হিমান। সবাই তার কথার সাথে তালে তাল মিলিয়ে বলে উঠল, ঠিক ঠিক। সবাই একসঙ্গে বলে উঠল। তবে হেমায়েতের গলার আওয়াজটা বেশি পাওয়া গেল। কল্প তা শুনে বিড়বিড় করে বলল, সবে এমন দেখাচ্ছে যেন এটা কোনো লাভ ম্যারেজ করছো। তারপর প্রকাশ্যেই বলল, একটু তাড়াতাড়ি শেষ করো সবে এগুলো, আমার এগুলো আর ধৈর্য হচ্ছে না এখানে বসে থাকার। বলেই জায়ার দিকে তাকালো। সেই সময় জায়া নিজেও তাকালে দৃষ্টি বিনিময় হলো দুজনের। জায়ার মনে হলো দুজন পাশাপাশি বসে থাকা মানে কি এক হওয়া, কিংবা এক বন্ধনে আবদ্ধ হওয়া মানেই কি তাই? আমাদের মধ্যে হয়তো বড় কোনো দ্বন্দ্ব নেই, তবু যেন এক অদৃশ্য প্রাচীর দাঁড়িয়ে আছে। সম্পর্কটা তো বরাবরই শাসন আর যত্নের বন্ধনে আবদ্ধ ছিল, একটা নির্ভেজাল আর 5টা ভাই বোনের সম্পর্কের মতো। অথচ সেই নির্ভেজাল সম্পর্কেই কি এক অদ্ভুত পরিবর্তন ধীরে ধীরে প্রবেশ করেছে, ভালোবাসা। জীবন সঙ্গে এই নতুন পরিচয় কি আমাদের সম্পর্কের গভীরতায় কিছু পবিত্রতা যোগ করবে, নাকি এ কেবল সময়ের খেলা? আমাদের মাঝে দূরত্বটা কখন কিভাবে পেরোনো সম্ভব হবে তা যেন কুয়াশার মতো অস্পষ্ট, যা দেখা যায় না। যে সম্পর্কের শেকড় ছিল সরলতা, কিন্তু এখন সেই শেকড়ে জড়িয়ে গেছে অনিশ্চয়তার ভার। কিভাবে এমন একটা অজানা অনুভূতির কাছে আত্মসমর্পণ করব, যখন মনে হয় আমরা দুজন যেন 2 প্রান্তের মানুষ? পাশের মানুষটারই বা কেমন অনুভূতি? জায়ার মনের ভেতর হাজারো মিশ্রণ অনুভূতি তৈরি হতে থাকে, যা সে খুলে বলতে পারছে না কাউকে। সম্পর্কটা নিয়ে এখনো দ্বিধায় রয়েছে সে। ভেবে উঠতে পারছে না কথা থেকে কি শুরু করবে, নাকি নিজ গতিতেই আগাবে সব। রাত 11টা। নিস্তব্ধ চারপাশ। কেবল দূর থেকে ভেসে আসা ঝিঝি পোকার শব্দ। জায়া নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে নিঃসুপ। কাল তার বিয়ে। এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি সে।
চারিদিকে সবাই ব্যস্ত। বিয়ের আয়োজন শেষ করতে দম ফেলার সময় নেই কারো। অথচ এই মুহূর্তে জায়ার মনে অদ্ভুত এক শূন্যতা। আকাশের তারা ভরা সেই নীরব রাতটিতে হঠাৎ তার মায়ের কথা মনে পড়ে। মা, যিনি তাকে জন্ম দিয়ে চলে গেছেন। মায়ের মুখ সে দেখেছে কেবল এক মলিন ছবিতে, অনুভব করেছে কেবল গল্পের টুকরো কথায়। তবুও মা তো মাই। মায়ের জন্য কোথাও এক গভীর শূন্যতা রয়ে গেছে, যা মাঝে মাঝে তীব্র হয়ে ওঠে। আজ সেই শূন্যতা যেন আরও বেশি অনুভূত হচ্ছে। নিজের চিন্তায় ডুবে থাকা জায়া হঠাৎ দরজার কড়া নাড়ার শব্দে চমকে উঠল। বারান্দা থেকে ফিরে এসে দরজা খুলতেই দেখে জাফর খান তার বাবা দাঁড়িয়ে আছেন। বাবার হাতে ধরা কিছু ব্যাগ, তার চোখে ক্লান্তি, মুখে মৃদু এক অদ্ভুত আন্তরিকতা। জায়া দরজা থেকে সরে বলল, আব্বু, ভেতরে এসো। ভেতরে প্রবেশ করলেন জাফর খান। হাতের ছোট বড় ব্যাগগুলো বিছানায় রেখে মেয়ের দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে মেয়ের মাথায় স্নেহের হাত রাখলেন। বললেন, আমার আম্মাটা কত বড় হয়ে গেছে। কাল তার বিয়ে। জায়া হাসলো সামান্য, বিছানার দিকে তাকিয়ে বলল, এত সব কি এনেছো এখন? জাফর খান বিছানার দিকে তাকিয়ে বিছানার এক কোণে বসে গেলেন। নিজ হাতে সবগুলো ব্যাগ খুলে ভেতরে রাখা সব ছোট বড় বক্সগুলো বের করে খুলে ভেতরের জিনিসগুলো বের করতে করতে বললেন, দেখেন তো আমার আম্মাটার বাপের দেওয়া জিনিসগুলো পছন্দ হয় কিনা। জায়া এক পলক দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো দেখছিল। জাফর খান একে একে বক্সগুলো খুলতে লাগলেন, আর প্রতিটি জিনিস যেন নতুন এক গল্পের পাতা খুলে দিচ্ছিল। প্রথম মাঝারি আকারের বক্সটি খুলতেই বের হলো একটি ভারী সোনালি ঝলমলে লেহেঙ্গা। সূক্ষ্ম কারুকাজের সজ্জিত পোশাকটির প্রতি ভাস রাজকীয় গাম্ভীর্য আভা দিচ্ছিল। দ্বিতীয় বক্সটি খুলতেই দেখা গেল লাল খয়েরি রঙের একটি শাড়ি, এর পায়রে সোনালি জরির নকশা করা। শেষে ছোট ছোট 4টে বক্স থেকে বের হলো দুল, হার, কাকন এবং টিকলির মতো কয়েক সেট জুয়েলারি, সব ভারী কাজের, এক ঝলকে চোখে পড়ার মতো। প্রতিটি জিনিসে সোনার আভা আর রত্ন খচিত নকশা অতীতের কোনো ঐশ্বর্য স্মৃতি বহন করছে মনে হচ্ছে। সব দেখে জায়ার চোখে বিস্ময় আর মুগ্ধতা ফুটে উঠল, যদিও মুখে কোনো শব্দ ফুটল না। সে অবাক হয়ে কিছু বলবে তার আগেই জাফর খান বললেন, এর মধ্যে ওই দুটো জুয়েলারির সেট আর শাড়িটা তোমার মায়ের, এতদিন আমার কাছে যত্নে ছিল। আরগুলো আমার পছন্দ মতো কেনা বলতে পারো। তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার জন্য তো শপিং করা হয়েছে। তুমি আবার করতে গেছো কেন? আর কখনই বা করলে? তুমি তো ব্যস্ত ছিলে। একগাল হাসলেন জাফর খান, বললেন, কারণ আমি বাবা, তাই যতই ব্যস্ত থাকি আর যত যাই হোক, একমাত্র মেয়ে বলে কথা আমার। ভোরের আবির্ভাবে রাতের কালো চাদর সরিয়ে প্রকৃতি যেন সোনালি আভায় আলোকিত হয়ে উঠেছে। দূর থেকে ভেসে আসা পাখিদের কিচিরমিচিরে হালকা কুয়াশার মোড়ানো দিগন্ত আর ঠান্ডা হাওয়ায় মৃদু স্পর্শ, সব মিলিয়ে ভোরের পরিবেশে এক অনন্য স্নিগ্ধতার আবেশ ছড়িয়ে দিচ্ছে। আকাশের পূর্ব দিক রং বদলাতে শুরু করেছে সূর্যোদয়ের আগামী বার্তা নিয়ে। আজকের সকালটা খানবাড়ির জন্য শুধু আরেকটি ভোর নয়, এটি বিশেষ এক দিনের সূচনা। শুক্রবার জুম্মার পবিত্রতায় আরেক পবিত্র সম্পর্কের সূচনা হতে চলছে ভেবেই আজ বাড়িটাতে যেন অন্যরকম এক আমেজ বিরাজ করছে। ফজরের নামাজ শেষ করে সবাই যেন নতুন দিনের এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছে, সেই সাথে ব্যস্ত হয়ে পড়েছে নানান কাজে। সকাল 6:30। জায়া তার রুমের বারান্দায় দাঁড়িয়ে, তার চোখে মুখে ফুটে উঠেছে এক অদ্ভুত প্রশান্তি, এক স্নিগ্ধতা। চারপাশে শান্ত পরিবেশ তাকে মোহিত করে রেখেছে। অনুভব করছে শান্ত নির্মম পরিবেশ। বারান্দায় দাঁড়িয়ে থেকে সে আনমনেই চারপাশটা দেখতে দেখতে হঠাৎ তার চোখ পড়ল নিচে বাগানে। কল্প আসছে, শক্তপোক্ত শরীর, মসৃণ ব্যক্তিত্ব প্রতিফলিত। কল্প বারান্দার সামনের দিকটায় এসে দাঁড়ালো মাথা নিচু করে।
কানে ধরে রাখা ফোনে হয়তো কারো সাথে কথা বলছে। এক হাতে ফোন ধরে রাখা আর এক হাত পকেটে, দৃষ্টি মাটিতে স্থির। তার প্রতিটি কদমে এক ধরনের শীতলতা, দৃঢ় আত্মবিশ্বাস ফুটে ওঠার মতো। জায়া না চাইতেও তাকিয়ে রইল অনেকক্ষণ। চোখের গভীরে অদ্ভুত কিছু, কিন্তু মুখে কোনো ভাবাবেগ প্রকাশ পেল না। এমন সময় জায়ার ভিড়িয়ে রাখা দরজাটা আলতো করে খুলে গেল। গুটি গুটি পায়ে আফরোজা রুমে ঢুকে ফিসফিস করে ফুপি ফুপি বলে ডাকল। ফুপি শব্দটা বারান্দার নীরবতা ভেঙে দিয়ে জায়াকে চিন্তার জগৎ থেকে টেনে বের করে আনলো যেন। সে অপ্রস্তুতভাবে ফিরে তাকালো রুমের দিকে। কল্প তখনও নিচে একইভাবে দাঁড়িয়ে। জায়া বারান্দা থেকে সরে রুমে যেয়ে রোজাকে দেখে বলল, আজ রোজামণি এত সকাল সকাল উঠেছে যে, কি ব্যাপার? তুমি এতক্ষণ কোথায় ছিলে পুপি? আমি এতগুলো ডাকলাম। ওলে বাবালে, সবে তো দুবার ডাকলে, তাই এতগুলো হয়ে গেল? হ্যাঁ হলো তো। চাট্টুকে ডাকলাম, চাট্টু নেই, রুমে নেই। হাসলো জায়া। রোজার গাল টেনে বলল, পাকা বুড়ি, তোমার কোন চাচুকে ডেকে এলে যে রুমে নেই? কল্প চাট্টুকে। তাই? খুবই ভাবনার বিষয়। কোথায় গেল তোমার চাচু? আচ্ছা দেখো তো তোমার চাচুকে এখান থেকে দেখা যায় কিনা। জায়া আফরোজাকে কোলে নিয়ে বারান্দার দিকে যেতে যেতে বলল কথাটা। কল্প এখনো আগের মতোই রয়েছে। রোজা জায়ার কোল থেকেই নিচের দিকে কল্পকে দেখেই অতি আনন্দিত হয়ে চিৎকার দিল কিছুটা। চাট্টু! হঠাৎ রোজার গলা পেয়ে কল্প আশেপাশে তাকিয়ে মাথার উপর তাকালো সোজা। সাথে সাথে জায়ার সাথে দৃষ্টি বিনিময় হয় কিছুটা। জায়া অপ্রস্তুত হয়ে এদিকে ওদিকে তাকায়। রোজা চাচ্চু বলে ডাকতে থাকলে কল্প কান থেকে ফোন না নামিয়ে মুখে আঙ্গুল দিয়ে চুপ থাকতে বলল। ব্যাস, চুপ করে যায় রোজা। কল্প আর 1 মিনিটের মতো ফোনে কথা বলে শেষ করে আবার মাথা তুলে তাকায়। রোজাকে উদ্দেশ্য করে বলল,